সে দেখাচ্ছে আমি একটা ভালো পরিবেশে আছি, ভালো জায়গায় আছি, আরামে আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি। সে কিন্তু ফুটপাতে আছে। আমার বলার উদ্দেশ্য এটা, আপনি টাকা ইনকামের জন্য আসবেন, এই দেশে আসবেন, আপনার সর্বোচ্চ খরচ করে এই দেশে আসবেন, আসুন না, বৈধ পথে আসুন। একটা ভালো এজেন্সি এর মাধ্যমে তার একটা ট্রেনিং দিবে, আপনি যেই কাজের উপরে ট্রেনিং, কনস্ট্রাকশন আছে, তারপরে হোটেল আছে, তারপরে বিভিন্ন ইয়ে আছে, ওইর উপরে একটা ট্রেনিং নিয়ে আপনি এই দেশে আসেন, ভালো থাকবেন, ভালো পরিবেশে থাকবেন। তাহলে কেন আপনি অবৈধ পথে আসবেন আর সেই ফুটপাতে থাকবেন আর মিথ্যে অভিনয় করবেন বাবা মার কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে? কেন আপনি মিথ্যে অভিনয় করবেন? আসলে আমি এই কথাটা বলছি এইখানে। যাক বন্ধুরা, আমি অনেক কথা বললাম। আসলে আমার বাঙালি ভাইদের কষ্ট আমি দেখে আমি সহ্য করতে পারি নাই। আসলে আমি তাকে যে হেল্প করব সেই সুযোগটা ছিল না। রাত্রেবেলা যে আমি তাকে আমার হোটেলে নিয়ে আসবো সেই সুযোগ নাই, কারণ আমারও ভয় আছে, কারণ পুলিশের ভয়, কারণ হোটেল যে ম্যানেজমেন্ট যারা আছে তারা অ্যালাউড 1%, মানে আপনি থাকতে পারবেন, আপনার জায়গা আর কেউ না। তখন আমি যখন ওকে আমি হেল্প করতে যাব, আমি নাহলে এক রাত হেল্প করব বা 2 রাত হেল্প করব, ও তো থাকবে অনেক বছর। আর বাকিটা সময় আমি ওকে আশ্রয় দিলে আমি নিজেও বিপদে পড়ব, দরকার নেই। আর্থিক সহায়তা করতে পারতাম, কি লাভ নাই। আমি নাহলে আজকে আর্থিক সহায়তা করলাম, কালকে এরকম কি প্রতিদিন কেউ কাউকে করবে না। আর্থিক সহায়তাটা কেউ করবে না, বরং নিজের যোগ্যতায় যতটুকু পারো কামিয়ে নাও। আল্লাহ তাআলা কি লিখে রাখছে। তবে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, বৈধভাবে যান, প্লিজ বৈধভাবে যান, ভালো থাকবেন। বেতন কম হলেও ভালো থাকবেন, থাকার জন্য জায়গা পাবেন, খাবার পাবেন, অবসরের একটা সময় পাবেন, ফ্যামিলিকে আপনি দেখাতে পারবেন যে আমি এই জায়গায় থাকি, এই প্লেসে থাকি, এই কারণ থাকি, এইভাবে আপনি আপনার উপস্থাপন করতে পারবেন। কিন্তু আপনি পেছনে যে দেয়ালটা দেখছেন সেটা আপনি দেখাবেন যে আমি আমার রুমে আছি। কিন্তু কেন অভিনয়টা কেন করবেন? সংসারের মায়ার জন্য অভিনয় করবেন? নাও, এই অভিনয় আপনার দরকার নাই। জীবনটা খুবই কঠিন, হ্যাঁ, জীবনটাকে আপনি সাজাবেন, জীবনটাকে আপনি সাজাবেন বৈধভাবে, সৎভাবে আপনি সাজাবেন, আপনি পারবে। কিন্তু যারা অবৈধভাবে এই যে কোনো দেশ, শুধু মালয়েশিয়ায় না, পৃথিবীর যে কোনো দেশে অবৈধভাবে যারা যাবে তারা ভালো থাকবে না। মাথায় কাজ করবে পুলিশ কখন আমাকে ধরবে, সে পালিয়ে বেড়াবে, এক স্থানে বেশিক্ষণ থাকে না। টুকটাক যা কাজ পায় ওই থেকে কিছু আপনি জানেন, একটা রিঙ্গিত দিয়ে কিছু খাবার খাওয়া যায়, 1 রিঙ্গিত দিয়ে একটা পানি পাওয়া যায়, আবার সেই পানিটা আবার আরেক জায়গায় 5 রিঙ্গিত। সে যদি সারাদিনে 20 রিঙ্গিত ইনকাম করতে পারে, এই 2 রিঙ্গিত খাবে আর 18 রিঙ্গিত সে জমা রাখবে। মাস শেষে অনেকগুলো টাকা হবে, পরিবারের কাছে পাঠিয়ে দিবে। এটা কি লাইফ? ইনকাম সোর্স এইভাবে? আমি জানি। এই কারণে আমি 7 তারিখে আমি যে ঘটনাটা দেখলাম রাতের বেলা, সে দৃশ্যটা আমি ভুলতে পারতেছি না। আমি একটু শেয়ার করলাম। আমি ওটা কিভাবে বুঝলাম বাঙালি, যখন সে ফোনে কথা বলছে, বাংলায় কথা বলতেছে, শুধু এতটুকু শুনলাম যে তোমরা কেমন আছো। আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে গেলাম। আমি দূর থেকে দেখলাম তার অবস্থানটা। আমি কাছে থাকলে হয়তো সে একটু আনইজি বোধ করতে পারে বা স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তাই আমি একটু দূরে সরে গেলাম। এরকম অনেক বাঙালি আমার এই কুয়ালালামপুর শহরে এখানে আছে। সবাই যে ফুটপাতে ঘুমায় তা না, অনেকে ভালো ভালো ইয়াতে থাকে। কোম্পানির আন্ডারে যারা, প্রতিষ্ঠানের আন্ডারে যারা আছে তারা বিভিন্ন ভালো জায়গায় থাকে।
যাক, অনেক কথা হলো বন্ধুরা। মূল কথা হলো যে আমি এই পাংতাং চাং এই দ্বীপে মানে এই বিচে আমি ঘুরবো, ঘুরে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো, আর দেখি যতটুকু পারে আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের ভিডিওটা দেখি। ভান্ডার আপনার বাড়বে। আপনি যেই ওই ঢাকা যে হোটেলে বসে আপনি খানা খাইলেন, যে আচরণ পাইলেন, মালয়েশিয়া আইসা সেই আচরণ পাইলেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে না। আপনি যান মালয়েশিয়ান হোটেলে, আপনি যান মালয়েশিয়াতে অনেক মালয়েশিয়ান হোটেল আছে, ইন্ডিয়ান হোটেল আছে, তারপরে চীনা রেস্টুরেন্টগুলি আছে, অনেক কিছু আছে। আপনি ওই ধরনের ক্যাটাগরিতে আপনি চলে যান, দেখবেন আপনি ওদের সাথে যখন আপনি খাবারের মেনুটা দেখবেন তখন অনেক ভালো লাগবে। আর প্রথাগত খাবারের বাইরে একটু ওই দেশের ট্র্যাডিশনাল খাবারগুলি খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অবশ্যই সেখানে হালাল হারাম একটু চেক করে নেবেন, কারণ হারাম যেহেতু আমাদের জন্য না, তো হালাল খাবারটা একটু দেখে নেবেন। ওইখানে ট্র্যাডিশনাল মালয়েশিয়া অনেক হালাল খাবার আছে। আপনি গরুর মাংস চান, তা অ্যাভেলেবেল। মুরগির মাংস তো এটা তো বলাই বাহুল্য। মাটন আছে, মাটন থেকে আপনার বিফটা একটু বেশি প্রচলন। আমি লঙ্কাইউ একটা এরিয়াতে গেলাম, ওইখানে দেখলাম একটা প্রজেক্ট। সেই প্রজেক্টটা হলো যেটা কাউ ফ্রম, মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে ওইখানে গরুর খামার। তা আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে এটা এখান থেকে লাংকইউর অল এরিয়াতে মানে গরুর দুধ, মাংস এগুলি সব সাপ্লাই হয় শুধু লাংকাইউতে। তাহলে চিন্তা করেন পুরা মালয়েশিয়া কী পরিমাণ থাকতে পারে সুস্বাস্থ্য, মানে সুস্বাস্থ্য যেটা। আর ওইখানের গরুগুলো দেখলাম ফার্মের সবগুলি ছাড়া, আমাদের দেশের মতন না। আমাদের দেশের মুরগিগুলো খাঁচার ভিতরে, গরুগুলো খাঁচার ভিতরে, ওরা না হাঁটাচলা করতে পারে, না আপনাকে কি বলে হাঁটাচলাও করতে পারে না, মুরগিও পারে না, গরুও পারে না। তাদেরকে এক একটা ফ্রেম বন্দি করে রাখে, যার কারণে ওই ফ্রেম বন্দি করার গরু ভালো থাকার কথা না। তো তাদের দুধ আমরা খাই, তাদের মুরগি আমরা খাই, কিন্তু এইখানে যেটা দেখলাম সম্পূর্ণ গরুগুলো আপনার উন্মুক্ত থাকে। গরুগুলো বিভিন্ন ইয়াতে ঘোরাচুরা খায়, ঘাস খায়, রোদ তাদের শরীরে লাগে। তো ওদের গরুতে পুষ্টিমান সব কিছুই তারা ব্যাপারে সচেতন। এবং ওই ফার্মে যেটা আমি শুনলাম 10 জন ডাক্তার নিয়োজিত থাকে সার্বক্ষণিক। আর মানে ওইখানে ধাপটা আমি কীরকম জানি, মানে শুনছি, সেটা হলো আপনি যে জমিটা, এই জমিটা ঘাস যে উৎপাদন করার জন্য যে ঘাসের যে বেশি বড় না, ছোট ছোট ঘাস যেটা গরু মাথা নোয়ায় ওটা খাইতে পারে, ওই ঘাস খাওয়ার জন্য, এই ঘাস পরিচর্যার জন্য তাদের লোক আছে। দেখেন কতটা সিস্টেম আপডেট করলে এই পর্যায়ে আসতে পারে। তারা খোল ভুসি এগুলি খাওয়ায় না, গরু নিজে জমিতে চড়ে যা খায় তাই। আর খোল ভুসি খাওয়ায় কি না এটা আমি আসলে আন্দাজ করতে পারতেছি না, হয়তো খাওয়ায়,
অতটা বেশি না, অর্থাৎ ন্যাচারাল খাবারের প্রতি তাদের খুবই বেশি আগ্রহ। আমাদের দেশেও ন্যাচারাল খাবার খাওয়ায়, কিন্তু সেটা পর্যাপ্ত না। যা আছে খোল ভুসি ভাতের মার এগুলি একটু বেশি চলে। কারণ ন্যাচারাল খাবার যে খামারগুলি আনবে, ঘাস বলেন ইয়া বলেন, কোথা থেকে আনবে? আনতে হবে নাহলে এই 100 কিলো দূর থেকে, পসিবল না। আমার 10টা গরু আছে, 10টা গরুকে আমি এই গরুর জন্য আমি 100 কিলো দূর থেকে খাবার নিয়ে আসবো প্রতিদিন? এটা সম্ভব না, এটা কেউই করবে না। এই জন্য আমাদের গরুর খাবারের মানটা এরকমই। যাক, সে কথা। মালয়েশিয়া যে রূপকার মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, উনি এমন একটা ব্যক্তি যাকে সারা মালয়েশিয়ান নাগরিক, বিরোধী দল, সরকারি দল যাই বলেন, সবাই তাকে স্যালুট করে, সম্মান করে। মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী, বর্তমান যে প্রধানমন্ত্রী ইব্রাহিম, আসলে একটা সরকার যখন দেশটাকে উন্নতর শিখরে নিয়ে যায়, আরেকটা সরকারের পক্ষে সুবিধা হয় সেই উন্নত শিখর ওইখান থেকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য, সেটা মালয়েশিয়ার পক্ষে সম্ভব হয়েছে। এক মাহাথির মোহাম্মদ যেটা স্বর্ণযুগ তৈরি করে দিয়েছে, সেই স্বর্ণযুগটাকে টেনে আরও উপরে নিয়ে গেছে বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে তারা। ইস, আমাদের দেশটাও যদি এরকম হতো, আমি জানি না, হয়তো হবে, আশা রাখি। স্বপ্ন দেখতে তো দোষ নাই। এই লঙ্কায়ু দ্বীপে যে পরিমাণ প্লেন আপ ডাউন করে সারা দিন, আমার মনে হয় না বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও এতটা বিমান আমার মনে হয় না আপ ডাউন করে। শুধু একটা দ্বীপে, লঙ্কায়ু দ্বীপের মধ্যে প্রচুর পরিমাণ বিমান আপ ডাউন করে, প্লেন আপ ডাউন করে, সেটা কি বলবো। আর কুয়ালালামপুর যেটা সেলাঙ্গার, ওই সেলাঙ্গার এয়ারপোর্টে যে পরিমাণ বিমান প্লেন আপ ডাউন করে, বিশাল বড় একটা বিমানবন্দর। ওদের প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা আছে, যে প্রত্যেক সেক্টরে কতগুলো প্লেন রাখতে পারবে, রিজার্ভ করতে পারবে, সবগুলি তাদের সিস্টেম দেওয়া আছে। আসলে দেশটা বিশাল বড়, বাংলাদেশের চেয়ে বড়। আপনারা যারা এই লঙ্কায়ুতে আসবেন, ভালো লাগবে আপনাদের কাছে। আপনাদের পয়সাও উসুল হবে, তবে এটা পয়সাটা উসুল হবে আপনি যদি সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন যে আমি কি কি করতে চাই। আর চিন্তাভাবনাটা সুন্দরভাবে সাজালে, আপনার প্রোগ্রামগুলি যদি সুন্দরভাবে সাজান, আপনি পারবেন। অল্পের মধ্যে আপনি টোটাল গুছায় উঠতে পারবেন। আর যদি আপনি মেমোরি না খাটান, তাহলে পারবেন না। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিও পেনাংয়ে হবে, আপনাদের দেখার আমন্ত্রণ জানালাম। লঙ্কায়ু থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।